জাতীয় নির্বাচনে মাত্র 3 দিন আগে চলতি বছরের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষর হয় এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এআরটি। 32 পৃষ্ঠার এই চুক্তিতে বাংলাদেশের ক্ষেত্রে 131 বার শ্যাল শব্দটি ব্যবহার করে শর্ত দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটি ব্যবহার করা হয়েছে মাত্র 6 বার। চুক্তির অধীনে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর পাল্টা শুল্ক 37 থেকে কমিয়ে 19% করেছে যুক্তরাষ্ট্র, যদিও কয়েকদিনের মাথায় সেটি বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। পরে যা 15% নির্ধারিত হয়। সেক্ষেত্রে এত শর্ত মেনে এই চুক্তি কার স্বার্থে? এতে বাংলাদেশের লাভ নাকি ক্ষতি, কোনটির পরিমাণ বেশি? সে বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তির আসলে যৌক্তিকতাটা কি? ধন্যবাদ। আমার মনে হয় যে প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এটা হলো অতিরিক্ত শুল্ক। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যখন রপ্তানি করি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের এই রপ্তানির উপরে তাদের যে কাস্টমস পয়েন্ট আছে সেখানে আমদানি শুল্ক আরোপ করা হয়। সেটা গড়ে সাধারণত আমরা হিসাব করে দেখেছি এটা 16%-এর মতো। আর প্রধান যে রপ্তানি যেটা নাকি আমাদের রেডিমেড গার্মেন্ট, যেটা 90% প্রায়, সেটার উপরে গড়ে 15-16%-এর মতো শুল্ক আরোপ করা হয়। এখন 2রা ফেব্রুয়ারি 2025 সালে অতিরিক্ত হিসাবে আরো 37% শুল্ক আমাদের রপ্তানির উপরে আরোপ করা হয় এবং পৃথিবীর 90টা দেশের উপরে বিভিন্ন হারে এই অতিরিক্ত শুল্কটা আরোপ করা হয়। প্রথম কথা হলো এই যে আরোপ করা হলো অতিরিক্ত শুল্ক, এবং এটার কারণ দেখানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের এইসব দেশের সাথে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যে ঘাটতি আছে এবং একটা ফর্মুলা ইউজ করে তখন তারা বাংলাদেশের জন্য এটা 37%, অন্যান্য দেশের জন্য অন্যান্য হারে আরোপ করা হয়। এই যে হিসাবটা করে যেভাবে আরোপ করা হলো এইটাই ছিল অযৌক্তিক। এবং এই যে বিভিন্ন দেশের উপরে অতিরিক্ত শুল্ক, আমার আমদানি আমার দ্বিপাক্ষিক বাণিজ্যে ঘাটতি আছে সেজন্য আমি অতিরিক্ত শুল্ক আরোপ করে আমদানিকে নিরুৎসাহিত করব, এটা অর্থনীতির কোনো যুক্তিতর্কের মধ্যেই কিন্তু এটা টিকে না। আর যদি এটাকে আমরা মেনেও নেই তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে বলতে পারে আমাদের তো বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় 3 গুণ, $19 বিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের যেখানে $6.2 বিলিয়ন। তাহলে সেও একটা হিসাব করতে পারে ওই ফর্মুলা ইউজ করে, এবং বাংলাদেশের উপরে তাদের তখন একটা 44%-এর একটা অতিরিক্ত শুল্ক, যা শুল্ক আছে তার উপর আবার বাড়তি 44% সে আরোপ করতে পারে। একই যুক্তি যদি বাংলাদেশ দেখায় যে চীনের সাথে আমার প্রায় $19 বিলিয়ন $20 বিলিয়ন আমার বাণিজ্য ঘাটতি, তাহলে আমিও চীনের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করব। আমরা হিসাব করে দেখেছি এটাও 42%-এর মতো বাংলাদেশ তাহলে আরোপ করতে হয়। ভারতের সাথে আমার $9 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি, তাহলে আমি ওই একই যুক্তি দেখিয়ে বলতে পারি একই ফর্মুলা ইউজ করে যে ভারতের উপরে আমি 43%-এর মতো অতিরিক্ত শুল্ক আরোপ করবো। তাহলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা, যেটা নাকি 1995 সালের বিশ্ব বাণিজ্য সংস্থা WTO প্রতিষ্ঠা হওয়ার পরে যেটা হয়েছিল যে তুমি তোমার দেশের যখন আমদানি করবা তুমি তোমার বিভিন্ন স্বার্থ বিবেচনা করে তুমি একটা আমদানি শুল্ক করবা, সেটা আমরা বলি MFN, মোস্ট ফেভার্ড নেশন একটা শুল্ক। কিন্তু তারপরে অতিরিক্ত দ্বিপাক্ষিক বাণিজ্যের ঘাটতি আছে সেটা দেখিয়ে অতিরিক্ত শুল্ক আরোপ করবা, এইটা বিশ্ব বাণিজ্য সংস্থার কোনো নিয়মের মধ্যেই পড়ে না। তো এইটাই তিনি করেছেন এই যে 2রা ফেব্রুয়ারি 2025 সালে, এবং করে বিভিন্ন দেশকে বাধ্য করেছেন তার সাথে আলাপ আলোচনায় আসা। তা এখন আমরা সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে, এবং সেইটাও ছিল নন ডিসক্লোজার ক্লজের মাধ্যমে, কাউকে কিছু জানানো হয় নাই, আমরাও জানতাম না কি হচ্ছে। 3-4 জন মানুষ তারা নিজেরা যা বুঝেছেন সেইভাবে করেছেন। এগুলা কি বিভিন্ন ধরনের যাদের এগুলোতে অভিজ্ঞতা আছে তাদের সাথে কতটুকু আলাপ করেছেন আমরা জানি না, যাই হোক। এবং সেইটা যখন নাকি আমাদের একটা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে আর একটা সরকার আসবে, 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি এটা স্বাক্ষর করা হলো। সেই 9ই ফেব্রুয়ারির পরে 8 দিনের মাথায় আমরা জানি যে নতুন একটা সরকার আসলো। তারপরে এটার
9 ফেব্রুয়ারির 11 দিনের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করলো যে প্রেসিডেন্টের এই ক্ষমতা নাই, তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আমরা কি আরেকটু সময় অপেক্ষা করতে পারতাম না? যদিও আমরা না জানতাম যে সুপ্রিম কোর্ট এটা বাতিল করবে, কিন্তু নির্বাচন তো একটা হচ্ছিল, একটা নতুন সরকার আসছিল, যে সরকারকে এটা এটা এনফোর্স করতে হবে, এটা শর্তগুলি পালন করতে হবে। সুতরাং সেই প্রশ্নটা আসে। এবং বিভিন্ন দেশ, এই যে 90টা দেশের উপরে করেছে, তার মধ্যে মাত্র 9টা দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে। অন্যরা কিন্তু অপেক্ষা করছিল, আলাপ আলোচনা দীর্ঘায়িত কিভাবে করা যায় সেগুলো করছিল। সুতরাং সেই জন্যই এই প্রশ্নটা আপনি যেটা দিলেন, যে হ্যাঁ অবশ্যই নতুন একটা সরকারের জন্য অপেক্ষা করে এটা আমরা আলাপ আলোচনাটা যদি করতাম এবং আরেকটু ধৈর্য যদি ধরতাম, তো তাহলে তো সুপ্রিম কোর্টে এটা বাতিল করে দিয়েছে। এবং আপনি খেয়াল করবেন, আপনি যে পরে বললেন যে এখন পরবর্তীতে উনি আবার 1974 সালের তাদের যে একটা বাণিজ্য অ্যাক্ট আছে, ওইটার সুবাদে 10% এবং পরে 15% করেছেন। এইটাও গতকালকের তাদের যে কোর্ট, সেই কোর্ট এইটাও বাতিল করে দিয়েছে, যে না, প্রেসিডেন্টের 1974 সালের ওইটার আন্ডারে এই যে নতুন যেটা শুল্ক উনি আগেরটা বাতিল করার পরে যেটা করছেন, এইটারও ওনার ক্ষমতা নাই। তো এটা এখন আপিলে যাবে। তাহলে সব দিক থেকেই তো দেখা যাচ্ছে যে এখানে এই যে একটা তাড়াহুড়া করা এবং এটাকে আরেকটু বিলম্বিত করার যে একটা নিশ্চয় সুযোগ ছিল আমার মনে হয়, সেটা না করা, সেটা কোনোভাবেই একটা যুক্তিসঙ্গত ছিল না। আমি যদি এবারে চুক্তির বিষয়ে আসি, চুক্তির শর্তগুলো 32 পৃষ্ঠার যে চুক্তি সেটা আপনি দেখেছেন, সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের ক্ষেত্রে প্রায় একাধিকবার মানে অসংখ্যবার শ্যাল শব্দটি ব্যবহার করেছে, মানে অবশ্য পালনীয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু সেই শর্তটি নেই। তো আপনি একটু ওভারঅল চুক্তি নিয়ে আপনার কাছে চুক্তিটি কেমন মনে হয়েছে? এটা কতটা বাংলাদেশের পক্ষে, নাকি বেশিরভাগ ক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্রের পক্ষে? না, অবশ্যই এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা যুক্তরাষ্ট্রের পক্ষে। এবং বাংলাদেশের যদি আমি এটার চুক্তির বিভিন্ন ধারাগুলিকে আমি যদি নিকট বিশ্লেষণ করি, তাহলে এটা একেবারেই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেছে। যুক্তরাষ্ট্র যেভাবে চেয়েছে মনে হচ্ছে যেন ঠিক ওইভাবেই এটা সাজানো হয়েছে। আর বিভিন্ন দেশের উপরেই সে ওটা, ওই যে শ্যাল, তার নিজেরটা কম এবং অন্য দেশেরটা বেশি, সেটা করার চেষ্টা করেছে। এবং এই এই যুক্তি দিয়ে যে আমার তো 131টা, আর অন্য আরেকটা দেশের তো 231টা, 250টা, এই যুক্তি দিলে তো আমার মনে হয় যে সেটা ঠিক হবে না। যার কাছে যেভাবে পেরেছে সেইভাবেই শর্ত সেটা আরোপ করেছে। কথাটা হলো যে এগুলোর ন্যায্যতা আছে কিনা, সেটা আমার বিচার বিবেচনায়। এবং সেখানেই আমরা দেখি যে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে তোমার যা প্রযোজ্য শুল্ক আছে তোমার রপ্তানির উপরে আমার দেশে, সেটার উপরে আমি অতিরিক্ত আরো 19% আমি আরোপ করব। অর্থাৎ আমার যদি গড়ে 16 থাকে আগে, 16-র সাথে 19, তার মানে এটা হলো আরো দাঁড়াচ্ছে 35%। হ্যাঁ, আর তোমার কাছে আমি যেগুলো রপ্তানি করি, অর্থাৎ বাংলাদেশ যেগুলো আমদানি করে, সেখানে আমাকে ক্রমান্বয়ে এগুলোকে শূন্যতে নামিয়ে নিয়ে আসা হবে। অর্থাৎ আমার এখানে ক্রমান্বয়ে শূন্যতে আসবে, আর তোমার ওখানে বেশিরভাগ পণ্যের ক্ষেত্রেই এটা 35% এটা এটা হবে। এবং যে 1638টা পণ্যকে এখান থেকে বাদ রাখা হয়েছে বাংলাদেশের রপ্তানি, এগুলো বাংলাদেশ তেমন রপ্তানি সেখানে করে না। আর এইখানে প্রথমেই যেটা 4922টা পণ্যের উপরে শূন্য শুল্ক, এবং তারপরে 2210টা পণ্যের উপরে 5 থেকে 10, এই 2000 মানে 5 থেকে 10 বছরে শূন্য শুল্ক আরোপ করা হবে। এবং এই এই 5 থেকে 10 বছরে যে করা হবে, তো সেখানে ওই যে ক্রমান্বয়ে যে শূন্য নিয়ে আসবো, 50%ই প্রথম বছরে করতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে ওইটাকে 100% শুল্ক রহিত করবা। তো এই জায়গাটাতেও কিরকম বুদ্ধিমত্তার সাথে করা হয়েছে। এবং দেখা যায় যে যে আমাদের যে 1638টার উপরে সেখানে শুল্ক বসবে না, অতিরিক্তটা প্রযোজ্যটা বসবে, সেগুলো আমরা রপ্তানি করি না। আর এখানে আমি যেগুলো নাকি শূন্য শুল্ক করব, 326টা বাদ দিয়ে, এই 326টা আমি আমদানিও করি না। সো আমার মেজর রপ্তানি রেডিমেড গার্মেন্টস ইত্যাদির উপরে 35% বসবে। আর আমার মেজর আমদানি যেগুলো এলপিজি থেকে শুরু করে আমার অন্যান্য যেসব আমদানি করি, এগুলোর উপরে আমাকে শূন্য করতে হবে। অর্থাৎ আমার এখানে যে 1200 কোটি টাকার মতো আমি শুল্ক আদায় করতাম, সেটা শূন্য হবে। আর সেখানে যে 14,000 কোটি টাকার মতো আমার পণ্যের উপরে শুল্ক আরোপ করতো, সে 14,000 কোটি এখন 30,000 কোটি টাকা দাঁড়াবে। সো এইখানে একটা দেখা যাচ্ছে যে প্রথমেই একটা বড় ধরনের একটা এইখানে একটা অন্যায্যতা
আর কিছু একটা সেখানে একটু ছাড় দেওয়া হয়েছে, সেটা কি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি যে তুলা আমদানি করি বা আমি যে ম্যান মেড ফাইবার আমদানি করি, সেইটা দিয়ে আমি যে তৈরি পোশাক বানাবো, সেটা যখন রপ্তানি করব, সেই রপ্তানির ক্ষেত্রে আমাকে কিছুটা ছাড় দেওয়া হবে। কি ফর্মুলা ব্যবহার করা হবে সুনির্দিষ্ট কিছু লেখা নেই, লেখা আছে যে একটা ফর্মুলা ব্যবহার করে ছাড় দেওয়া হবে। সো আমি যেটা দিচ্ছি সেখানে খুবই সুনির্দিষ্ট করা, আর আমি যেটা পাবার একটা সম্ভাবনা আছে সেখানে কিন্তু ওখানে ধোঁয়াশা। এবং সেখানেও খেয়াল রাখতে হবে যে আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা বা ম্যানমেড ফাইবার, কৃত্রিম তাঁত, আমি যদি সেটা যদি আমদানি, কৃত্রিম তন্তু আমদানিও করি, তো সেটাও প্রযোজ্য যে কর আছে সেখানে, আমদানি শুল্ক, সেটা কিন্তু থাকবে। যেটা আমাকে হয়তো দিতে হবে না, সেটা ওই অতিরিক্ত 19টা, তো তাহলেও তো এটার অন্যায্যতাটা এখান থেকেও বোঝা যায়। আর তারপরে এটার সাথে আরো আছে, আমি রিয়াক্টর কিনতে পারবো কিনা। এই যে কিছুদিন আগে তেল কেনার জন্য আমার মার্কিন যুক্তরাষ্ট্রের, আমার রাশিয়া থেকে তেল কিনবো কিনা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমার সেখানে তাকে বলতে হয়েছে যে আমরা রাশিয়া থেকে কিনতে চাই। ওখানে কারণ চুক্তিতে লেখা আছে, চুক্তি এখনো বাস্তবায়নও হয়নি, চুক্তিতে লেখা আছে যে বিভিন্ন নোটিফিকেশন করা ইত্যাদি করে ওটাকে এক্সচেঞ্জ করে তারপরে 60 দিন পরে এটা বাস্তবায়িত হবে। সেখানে অলরেডি আমরা পারমিশন নেওয়া শুরু করেছি যে রাশিয়া থেকে তেল কিনতে পারবো কিনা, তারপরেও কি শর্তে তেল কিনতে পারবো ওইসব কাগজপত্র আমরা দেখিনি, এবং সেখানে কি দেওয়া আছে যে কি শর্তে আদৌ কিনতে পারার সক্ষমতা সেখানে আছে কিনা। দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি আমরা চীনের সাথে যদি আমি করতে চাই, সেখানে লেখা আছে যে নন মার্কেট ইকোনমি, তার সাথে বাণিজ্য করতে গেলে আমাকে তখন মার্কিন স্বার্থের যাতে সেটা পরিপন্থী না হয়। তো এখন চীন তার স্টেট ওন এন্টারপ্রাইজকে, রাষ্ট্রীয় খাতকে যদি সাবসিডি দিয়ে আমার কাছে যদি সে সস্তায় যদি রপ্তানি করে, এবং আমি যদি সেটা যদি সস্তায় কিনতে পারি, তাহলে আমি সেটা কিনবো না কেন? মার্কিন যুক্তরাষ্ট্র তো প্রতি বছর 10-12 বিলিয়ন ডলারের ফার্ম সাবসিডি দেয়। এখন আমাকে যে গম কিনতে বলছে, সেই গম তো ওই যে প্রতি বছর 7 লাখ টন করে, 5 বছরে 35 লাখ টন গম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার কথা বলছে। তো সেইটাও তো তাদের ফার্ম সাবসিডি দিয়ে ওই দাম কম রেখে তারপরে তারা এটা বিক্রি করছে বিভিন্ন দেশে। তা সত্ত্বেও আমরা দেখি যে আমাদের যে গম আমরা কিনি, আমরা বিভিন্ন দেশ থেকে কিনি। হ্যাঁ, এবং আমরা তুলা বিভিন্ন দেশ থেকে কিনি, এবং এই প্রকিউরমেন্টটা, সয়াবিন, এগুলো বিভিন্ন দেশ থেকে কিনি। এখন মার্কিন এলপিজি বিভিন্ন দেশ থেকে কিনি, আমরা কাতার থেকে কিনি, সস্তায় পাই কিনি, দ্রুততার সাথে আনতে পারি কিনি। যুক্তরাষ্ট্র থেকে আনতে গেলে লিড টাইম, ওটাও খরচ বাড়ে, এগুলো আছে। তো সেখানে আমার প্রধানত আমার সরকার ক্রয় করেন না, করেন ব্যক্তি খাত। তো ব্যক্তি খাতের যদি আমি তাকে ওখানে আনতে দেই, তাহলে সে যদি সস্তায় অন্য জায়গায় পায়, সে বলবো আমাকে ভর্তুকি দেন। আর সরকার যদি কিনে, তাহলে সরকারের সেখানে একটা অতিরিক্ত আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সেখানে অতিরিক্ত কিনতে হবে। সো এইসব বিষয়গুলো আছে, এগুলো কতটুকু হিসাব নিকাশ করা হয়েছে। হ্যাঁ, এই যে প্রতি বছর 3.5 বিলিয়ন ডলারের প্রকিউরমেন্ট, 15 বছরে 15 বিলিয়ন ডলার আমাদের বিভিন্ন ধরনের আমদানি, এই যে বোয়িং কেনা, এইসব বিষয়গুলোও সেখানে কিন্তু আছে। সো আমার যে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্ত গ্রহণটাকে এখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতির নাম করে আমাকে কিন্তু এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। সো এইসব শর্তগুলি অবশ্যই আমাদের দেখা উচিত। স্যার, একটা বিষয় যদি জানতে চাই, আমাদের তো আসলে কিছু সম্ভাবনাময় খাত আছে, সেগুলোর প্রোটেকশনের জন্য তো আমরা কিছু উদ্যোগ নিই। তো এই চুক্তির ফলে তো আমরা সেখান থেকে আসলে, বিশেষ করে আমাদের পোল্ট্রি খাত, অন্যান্য ক্ষেত্রে আমরা এই প্রোটেকশনের জায়গাটা তো বোধহয় রাখতে পারছি। না, সেখানে মেধাস্বত্ব থেকে শুরু করে অন্যান্য যেসব আছে, সেই জায়গাগুলোতেও বিভিন্ন ধরনের শর্ত দেওয়া আছে, এবং সেই সব শর্তগুলি এখন এটার স্ট্যান্ডার্ডটা, কোন স্ট্যান্ডার্ডটা মানতে হবে, কি হবে, এখানে খুবই ডিটেইলসে এইসব বিষয়গুলো দেওয়া আছে। তো সেখানেই বলছিলাম যে আমাদের নিজস্ব যে সিদ্ধান্ত গ্রহণের যে স্বাধীনতা, আমি কার সাথে দ্বিপাক্ষিক একটা বাণিজ্য চুক্তি করব, সেটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ক্ষতি হয় কিনা, সেটা সেটা তো বিবেচনা করা, তো সেটা তো আমার দেখার বিষয় না। বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিনিয়োগকারী তৃতীয় একটা দেশে কোনো সমস্যার সমাধান হয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, সেটা তো আমার দেখার তো, এটা এটা তো বিষয় না। আমাদের দেশেরও তো অনেক বিনিয়োগকারী হয়তো অন্য দেশে
সেখানে সে সমস্যার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, তো সেইটা তো মার্কিন যুক্তরাষ্ট্র আহ, আহ, দেখবে না। তো এইসব দিকগুলোকে বিচার বিবেচনা করা। তবে আমি একটা জিনিস বলা দরকার, সেটা হলো যে এখানে মেধাস্বত্ব আইনের প্রয়োগ, এখানে আমাদের বিভিন্ন স্ট্যান্ডার্ড মেনটেন করা, আমাদের বিভিন্ন যেসব কনভেনশন আমরা সাইন করেছি সেই কনভেনশনগুলোর মান্যতা নিশ্চিত করা, এই ধরনেরও বেশ কিছু সেখানে কিন্তু কথা বলা আছে। এগুলো কিন্তু আমাদের নিজেদের জন্যই করা দরকার। আমাদের যদি আমরা বৈদেশিক যদি বিনিয়োগ আকর্ষণ করতে চাই বাংলাদেশে, তাহলে আমার শ্রম অধিকার আইন থেকে শুরু করে পরিবেশ বান্ধব পরিস্থিতি, পরিবেশ নিশ্চিত করা, প্রতিবেশ নিশ্চিত করা, আমার মেধাস্বত্ব আইনের প্রয়োগকে শক্তিশালী করা, এগুলোর মধ্যে বিচ্যুতি হলে সেখানে আমার প্রযোজ্য আইনের প্রয়োগ করা, এগুলো তো আমাদের নিজেদের জন্য দরকার। এবং আমাদের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বিনিয়োগ আকর্ষণ করা, সেটাও তো আমরা চাই। এগুলো করতে গেলে এগুলো আমাদের নিজস্ব উদ্যোগেই আমাদের করা উচিত, কিন্তু যখন একটা শর্ত হিসাবে এটা চলে আসে, এবং তখন কিন্তু আমাদের দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের কতটা সময় এগুলোর জন্য দরকার হবে, এগুলোর উপরে যে আমাদের যে একটা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের সুযোগটা কিন্তু তখন আর থাকে না। আমাদের এমনি রাজস্ব হারানোর জায়গাটা কতটুকু দাঁড়াতে পারে, মানে রাজস্ব ক্ষতি কতটুকু হতে পারে? যদি আমি গত অর্থ বছর ধরি, তো তাহলে আমাদের 2.2 বিলিয়ন ডলারের মতো আমাদের সেটা হয়। এবং সেটা হয়তো 25,000 কোটি টাকার কাছাকাছি আমরা আমদানি করি। এই আমদানিগুলোর উপরে এমনিতে কিন্তু আমাদের সাধারণভাবে আমাদের শুল্ক কম। আহ, এবং আহ, যেইটুকু আছে সেইটুকু এখন ওই যে শূন্য শুল্ক দিলে এটা চলে যাবে। তো আমরা হিসাব করে দেখেছি, এখানে কাস্টমস ডিউটি, ওখানে রেগুলেটরি ডিউটি, এখানে সাপ্লিমেন্টারি ডিউটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ভ্যাট ইত্যাদি আছে। তো সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, কাস্টমস ডিউটি, এগুলো শূন্য করার জন্য বলা হয়েছে। ওইটা যদি আমরা যদি ধরি, তাহলে এটা 1200-1300 কোটি টাকার মতো আমরা শুল্ক আদায় করে থাকি, যেটা নাকি প্রথমে ওই যে 4,900-র মতো শূন্য শুল্ক করা হবে, 5 থেকে 10 বছরে বাকিগুলো 326টা ছাড়া সেটা করা হবে। ওইটার ফলে এই শুল্ক ছাড়টা আমাদেরকে দিতে হবে। কিন্তু এটার বিপরীতে আমাদের যে রপ্তানির উপরে প্রযোজ্য শুল্ক, সেটা কিন্তু প্রায় 2 গুণেরও বেশি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি ওভারঅল চুক্তিটাকে কি বলবেন, যে আমাদের স্বার্থের আসলে পরিপন্থী একটি চুক্তি হয়েছে? আমি বলবো যে এটা অবশ্যই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়েছে। এখানে বিভিন্ন যেসব শর্ত দেয়া আছে, এই আমাদের আহ, উপরে অতিরিক্ত একটা শুল্ক আরোপ করা হবে না, সেইটা বলে যদি বুঝতাম যে একটা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হচ্ছে, সেই বাণিজ্য চুক্তির আওতায় আমরাও শূন্য শুল্ক দিচ্ছি, তারাও শূন্য শুল্ক দিচ্ছে, এরকম যদি একটা হতো, তাহলে কিন্তু এখানে অনেক কিছু মান্যতার একটা বিষয় ছিল। এখানে হলো আমি শূন্য শুল্ক করব, আর আমার বিপরীতে ওখানে ডাবলেরও বেশি শুল্ক আরোপ করবে। এই রকম একটা জোর জবরদস্তিমূলক একটা একটা এখানে চুক্তি। আর দ্বিতীয়ত হলো যে ডাব্লিউটিওর কোন নিয়মে, এই যে তাদের যেটা আছে MFN, মোস্ট ফেভার্ড নেশন, ফেভার ওয়ান ফেভার অল, যে পণ্যের উপরে তুমি যেই শুল্ক আরোপ করবা, একটা নির্দিষ্ট, মনে করে আমি একটা কলম আমদানি করি, কলমটার উপরে আমার শুল্ক আছে হলো 10%। আমি তাহলে অন্যান্য দেশকেও, আমি সব দেশের জন্য এই কলম আমদানির উপরে 10% শুল্ক আমি আরোপ করব, যদি না এটা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি না হয়। আর এটা তো দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি না, যে সবাই সবাইকে শূন্য শুল্ক দিচ্ছে। এখানে একটা দেশ শূন্য শুল্ক দিচ্ছে, আর একটা দেশ শুল্ক আরো ডাবল করে দিচ্ছে। তো এটা কোনো ডেফিনেশনে মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি বলা তো অসম্ভব। তা এখন যদি ওরকম হয়, তাহলে কিন্তু ওই যে মোস্ট ফেভার্ড নেশন, যে একটা পণ্যের উপরে যে শুল্ক হবে, ওটা বিভিন্ন দেশের একই পণ্যের উপরে ওই শুল্ক দিতে হবে। এখন বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, এখন আমি মার্কিন যে আমদানি আমার, সেইটার উপরে আমি যে শূন্য শুল্ক করলাম, সেই পণ্যটা যারা অন্যরাও তো সেটা বাংলাদেশের এটা বিক্রি করে, আমরা আমদানি করি একই পণ্য, মনে করলাম যে এটা LPG, তো ধরলাম যে এটার উপরে একটা শুল্ক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে আমি শূন্য করেছি। তো বাংলাদেশ যাদের কাছ থেকে LPG আনবে, সব দেশে কিন্তু বলতে পারে যে তো আমাকেও শূন্য শুল্ক করে দাও, তুমি তো মোস্ট ফেভার্ড নেশন
এইটা প্রিন্সিপালটাকে তুমি ব্যত্যয় করবা। তুমি যদি একটা দেশের উপরে শূন্য শুল্ক করো, আরেকটা দেশের উপরে তুমি শুল্ক বসাও, এটা তো কোনোভাবে তো হবে না। সো এই সাইডেও এটা একটা সমস্যা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাইডেও সে কিন্তু ব্যত্যয় করছে। সে একই পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক যেটা করছে সেটা বিভিন্ন হারে করছে। সো সেখানেও কিন্তু শুল্কের হার বিভিন্ন হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু কোনোভাবেই বিশ্ব বাণিজ্য সংস্থার যে রুলস বেসড যে সিস্টেম আছে সেই সিস্টেমে নাই। এখন আমাদেরকে কিন্তু ডিসপিউট সেটেলমেন্ট বডিতে এটা কিন্তু নিয়ে যেতে পারে। এই চুক্তিটি স্বাক্ষরের 60 দিনের মধ্যে একটি মানে এটিকে আসলে মডিফাই করা বা এটি বাতিল করা বিভিন্ন উদ্যোগের দিকে আসলে যাওয়ার একটি সুযোগ রয়েছে। তো আপনি মনে করেন এখন আসলে সরকারের কি করা উচিত? আমার মনে হয় যে সেক্ষেত্রে সরকারের তো অবভিয়াসলি দ্বিপাক্ষিক ভাবে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের অফিস যেটা আছে তার সাথে আলাপ আলোচনা করা উচিত। এটা একটা নবনির্বাচিত সরকার, একটা ইন্টারিম সরকার একটা চুক্তি নির্বাচনের 3 দিন আগে করেছে। আমার তো মনে হয় যে আলাপ আলোচনার সুযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো আমাদের ঝগড়া করার কোনো আমার মনে হয় প্রয়োজন নাই। এটা আমার একক বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থান। এখানে আমার রেডিমেড গার্মেন্টস সেখানে রপ্তানির শতকরা 90% হলো রেডিমেড গার্মেন্টস। এখানে আমার অনেক ফ্যাক্টরি যারা সেখানে ব্যবসা করেন, হাজার হাজার শ্রমিক সেখানে তাদের রুটি রুজি এটার সাথে জড়িত। আমার তো ঝগড়া করার তো দরকার নেই। আমার তো এখানে তো সুযোগ আছে যে আমার নোটিফিকেশন এক্সচেঞ্জ করে তারপরে 60 দিন পরে এটা এনফোর্সড হবে, এবং যে কোনো দেশ এটা 60 দিনের নোটিশ দিয়ে ওখান থেকে চলে আসতে পারে। সো এগুলো তো ব্যবস্থা তো সেখানে আছে। সুতরাং আমার মনে হয় যে আলাপ আলোচনা করতে আমাদের টিকফা প্ল্যাটফর্ম আছে দ্বিপাক্ষিক, অন্য অনেক দেশের এই ধরনের প্ল্যাটফর্ম নাই দ্বিপাক্ষিক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। সো আমাদের যে কনসার্নের জায়গাগুলি সেই কনসার্নের জায়গাগুলি অবশ্যই আমরা তাদের সাথে আমরা আলাপ আলোচনা করতে পারি। যুক্তরাষ্ট্র শুধু একক বৃহত্তম আমাদের রপ্তানি স্থল না, সেখানে থেকে আমাদের অনেক বিনিয়োগ আসে, আমাদের অনেক অর্থনৈতিক তাদের সাথে সম্পর্ক আছে। সুতরাং একটা একটা গঠনমূলক একটা আলাপ আলোচনার সুযোগ আমার মনে হয় অবশ্যই আমাদের আছে নতুন সরকারের, এবং আমাদের পার্লামেন্টেও এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত এবং বিশ্লেষণ তুলে ধরার। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য।